নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। অভিশপ্ত বই কালো ছায়া। 1980 সালের এক শীতের বিকেলে কলকাতার একটি পুরনো গ্রন্থাগারে রাকেশ নামের এক তরুণ গবেষক তার গবেষণার জন্য বই খুঁজছিল। সে অদ্ভুত ধরনের পুরনো ও দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতে পছন্দ করত। গ্রন্থাগারের এক কোণে ধূলিধূসরিত একটি পুরনো আলমারি থেকে সে একটি বই খুঁজে পায়। বইটির নাম ছিল কালো ছায়া, যা লেখা হয়েছিল এক অজানা ভাষায়। রাকেশ বইটি নিয়ে খুবই আগ্রহী হয়ে ওঠে। তিনি গ্রন্থাগারের প্রধানের কাছে জানতে চান, এই বইটি সম্পর্কে আপনি কিছু জানেন? প্রধান কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, বইটি বহু বছর ধরে এই গ্রন্থাগারে পড়ে আছে, কেউ কখনো এটি পড়েনি। শোনা যায়, বইটি অভিশপ্ত। যারা এটি পড়েছে তাদের জীবনে অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটেছে। রাকেশ তবুও বইটি পড়ার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতেন যে প্রাচীন রহস্য উদ্ঘাটন করা তার দায়িত্ব। সেই রাতে তিনি বইটি বাড়িতে নিয়ে গিয়ে পড়া শুরু করেন। বইটি খুলতেই রাকেশ অনুভব করেন, চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছে। বইটির পাতাগুলো ছিল পুরনো ও হলদে হয়ে যাওয়া, কিন্তু প্রতিটি পাতা যেন জীবন্ত ছিল। প্রথম পাতায় একটি মন্ত্র লেখা ছিল, যা পড়লে মনে হয় কোনো প্রাচীন শক্তি উন্মোচিত হচ্ছে। রাত গভীর হতে থাকে, আর রাকেশ বইটির গভীরে প্রবেশ করতে থাকে। কিন্তু বইটি পড়ার কিছুক্ষণ পর থেকেই তার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করেই বাতাসের কাঁপন, দেয়ালে ছায়ার নাচ, এবং কখনো কখনো তার কানে শোনা যায় অদ্ভুত ফিসফিসানি। কিছুদিন পর রাকেশ অনুভব করেন যে তিনি যেন কোনো প্রেতাত্মার উপস্থিতি অনুভব করছেন। রাতে ঘুমাতে গেলে স্বপ্নে দেখা দেয় ভয়ঙ্কর দৃশ্য এবং অজানা মানুষের চিৎকার। রাকেশ বুঝতে পারেন যে বইটির অভিশাপ তার জীবনে প্রবেশ করেছে। রাকেশ তার বন্ধু সমীরকে সব কথা জানায়। সমীরও গবেষক এবং ভূত-প্রেতের বিষয়ে বিশেষ আগ্রহী। দুজনে মিলে বইটির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যে বইটি এক প্রাচীন তান্ত্রিকের লেখা, যে বহু বছর আগে তন্ত্রসাধনা করত এবং তার মাধ্যমে অমরত্বের সন্ধান পেত। তারা আরও খোঁজ নিয়ে জানতে পারে যে বইটির মাধ্যমে তান্ত্রিক তার সমস্ত প্রেতাত্মার শক্তি সংগ্রহ করেছে এবং বইটি পড়ে সে তাদের অধিকার করতে পারে। কিন্তু বইটি অভিশপ্ত হওয়ার কারণে যারা এটি পড়েছে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাকেশ ও সমীর বইটির অভিশাপ মুক্তির জন্য একটি উপায় খুঁজতে থাকে। তারা জানতে পারে যে বইটির অভিশাপ মুক্তি পেতে হলে তাদের তান্ত্রিকের মন্দিরে গিয়ে বিশেষ পদ্ধতিতে বইটি ধ্বংস করতে হবে। রাকেশ ও সমীর তান্ত্রিকের মন্দিরের সন্ধান পায়, যা কলকাতা থেকে বেশ দূরে, এক গভীর অরণ্যে অবস্থিত। তারা বইটি নিয়ে সেখানে যাত্রা করে। রাতের অন্ধকারে অরণ্যের গভীরে প্রবেশ করে তারা মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পায়। মন্দিরে প্রবেশ করতেই অদ্ভুত অনুভূতি হতে থাকে। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, এবং তাদের কানে শোনা যায় অদ্ভুত মন্ত্রের আওয়াজ। তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ মন্দির নয়, এটি এক অভিশপ্ত স্থান। তারা মন্দিরের কেন্দ্রে গিয়ে বইটি ধ্বংস করার প্রক্রিয়া শুরু করে। প্রাচীন মন্ত্র উচ্চারণ করে বইটির উপর তেল ও আগুন ঢেলে দেয়।
হঠাৎ করেই বইটি থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং চারপাশে ভয়ের চিৎকার শোনা যায়, যেন বহু বছর ধরে আটকে থাকা আত্মারা মুক্তি পাচ্ছে। বইটি ধ্বংস হওয়ার পর রাকেশ ও সমীর অনুভব করে যে তাদের উপর থেকে ভয়ানক চাপ কমে গেছে। বইটির অভিশাপ মুক্ত হয়েছে এবং তারা জীবনের স্বাভাবিকতায় ফিরে আসে। তারা বুঝতে পারে যে প্রাচীন রহস্য ও শক্তির সন্ধান করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তবুও তাদের এই অভিযানের মাধ্যমে তারা এক বিরল অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। রাকেশ ও সমীরের জীবনে বই ধ্বংসের পর কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে অভিশাপ মুক্তির পরও তাদের মনের গভীরে এক অদ্ভুত আশঙ্কা থেকে যায়। তারা প্রতিজ্ঞা করে আর কোনোদিন এমন বিপজ্জনক রহস্যের পেছনে ছুটবে না। কিন্তু তাদের শান্ত জীবন বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পরই রাকেশের কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি জানায় যে তার কাছে কালোছায়া বইটির আরও একটি কপি আছে এবং সে এটিকে রাকেশকে দিতে চায়। রাকেশ অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে এমন একটি বইয়ের একাধিক কপি থাকতে পারে। রাকেশ ও সমীর অজানা ব্যক্তির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত স্থানে পৌঁছে দেখে একজন বৃদ্ধ তাদের জন্য অপেক্ষা করছে। বৃদ্ধের হাতে ধরা ছিল কালোছায়া বইটির আরেকটি কপি। বৃদ্ধ বললেন, আমি বহু বছর ধরে এই বইটি সংরক্ষণ করেছি। আমার পূর্বপুরুষ এটি আমাকে দিয়ে গেছেন। তবে সম্প্রতি আমার পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। আমি বুঝতে পেরেছি এটি বইটির কারণে। বৃদ্ধের কথা শুনে রাকেশ ও সমীরের মনে ভয় ছড়িয়ে পড়ে। তারা জানত যে বইটির একাধিক কপি থাকতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি আরেকটি খুঁজে পাবে তা কল্পনাও করেনি। বৃদ্ধের কাছ থেকে বইটি নিয়ে রাকেশ ও সমীর পুনরায় সেই তান্ত্রিকের মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জানত যে এই অভিশাপ মুক্তির জন্য একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে এইবার তাদের অভিজ্ঞতা আরও ভীতিকর হয়ে ওঠে। মন্দিরে প্রবেশ করতেই তারা অনুভব করে চারপাশে আরও বেশি অশুভ শক্তির উপস্থিতি। অদ্ভুত আওয়াজ ও ছায়া তাদের ঘিরে ধরতে থাকে। তারা বুঝতে পারে যে এইবার বইটির অভিশাপ আরও শক্তিশালী হয়ে উঠেছে। বইটি ধ্বংসের প্রক্রিয়া শুরু করতেই চারপাশের অশুভ শক্তি আরও বেপরোয়া হয়ে ওঠে। বাতাসে ঘুরে বেড়ায় অদ্ভুত ছায়া এবং তাদের কানে শোনা যায় অজানা ভাষায় মন্ত্র উচ্চারণের আওয়াজ। রাকেশ ও সমীর নিজেদের এক অদ্ভুত জগতে আটকে পড়েছে বলে মনে হয়। তারা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুসারে প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে থাকে। কিন্তু হঠাৎ করেই বইটি থেকে কালো ধোঁয়ার সাথে এক ভয়ঙ্কর প্রেতাত্মা বের হয়ে আসে। প্রেতাত্মা তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। রাকেশ ও সমীর সাহস নিয়ে প্রেতাত্মার সামনে দাঁড়িয়ে পড়ে। তারা জানত যে ভয় পেলে তাদের পরাজয় নিশ্চিত। তারা তাদের মন্ত্র উচ্চারণ অব্যাহত রাখে এবং ধীরে ধীরে প্রেতাত্মা দুর্বল হতে থাকে। অবশেষে প্রেতাত্মা এক চিৎকারের সাথে ধ্বংস হয়ে যায় এবং বইটি পুড়ে ছাই হয়ে যায়। বইটির ধ্বংসের পর মন্দিরের চারপাশে শান্তি ফিরে আসে। রাকেশ ও সমীর অনুভব করে যে তারা সত্যিই অভিশাপ মুক্ত হয়েছে। তারা বুঝতে পারে যে প্রাচীন শক্তি ও রহস্যের পেছনে ছোটা খুবই বিপজ্জনক হতে পারে, কিন্তু তাদের সাহস ও বন্ধুত্ব তাদের এই বিপদ থেকে মুক্ত করেছে। বই ধ্বংসের পর কিছুদিন স্বাভাবিকভাবে কাটলেও রাকেশ ও সমীরের জীবনে এক নতুন সমস্যা শুরু হয়। রাকেশ প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করে। দুঃস্বপ্নে সে দেখতে পায় সেই তান্ত্রিক মন্দির, কালো ধোঁয়া আর সেই প্রেতাত্মা। দুঃস্বপ্নগুলো এতটাই বাস্তব যে ঘুম থেকে জেগে উঠেও সে নিজেকে সেই ভয়ের জগতে আবিষ্কার করে। সমীরও অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যেখানে সে একটি অন্ধকার জঙ্গলে হারিয়ে যায় এবং অদ্ভুত ছায়া তাকে ধাওয়া করে।
দুজনের মনে একই প্রশ্ন জাগে, বইটি কি সত্যিই ধ্বংস হয়েছে, নাকি তার অভিশাপ এখনো তাদের পিছু ছাড়েনি। রাকেশ ও সমীর সিদ্ধান্ত নেয় আবারও গবেষণা শুরু করার। তারা খুঁজতে থাকে বইটির প্রকৃত উৎস এবং তার অভিশাপের শিকড়। তাদের অনুসন্ধান তাদের এক প্রাচীন গ্রন্থাগারে নিয়ে যায়, যেখানে তারা এক বৃদ্ধ পণ্ডিতের সাথে দেখা করে। পণ্ডিত তাদের জানায় যে কালোছায়া বইটির আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি। পণ্ডিত আরও জানান যে বইটির আরও একাধিক কপি রয়েছে, যা বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। প্রতিটি কপি নিজস্ব অভিশাপ ধারণ করে এবং সেগুলোর প্রকৃত ধ্বংস ছাড়া অভিশাপ পুরোপুরি মুক্তি পাবে না। পণ্ডিতের নির্দেশনা অনুযায়ী রাকেশ ও সমীর খুঁজে পায় এক পুরনো তান্ত্রিকের চিত্র। তিনি ছিলেন একজন প্রাচীন তান্ত্রিক যিনি এই বইগুলো রচনা করেছিলেন। তার নাম ছিল কালীচরণ। কথিত আছে, কালীচরণ তার আত্মাকে বিভিন্ন বইয়ে বিভক্ত করে অমরত্বের সন্ধান পেয়েছিলেন। তারা আরও জানতে পারে যে কালীচরণ তার আত্মার একটি অংশ লুকিয়ে রেখেছিল তার প্রাচীন বাসস্থানে, যা একটি পুরনো দুর্গে অবস্থিত। সেই আত্মাকে ধ্বংস করতে না পারলে বইগুলোর অভিশাপ চিরকাল বেঁচে থাকবে। রাকেশ ও সমীর সেই দুর্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুর্গটি ছিল শহর থেকে দূরে, একটি পরিত্যক্ত অঞ্চলে। দুর্গে প্রবেশ করার পর তারা অনুভব করে এক অদ্ভুত শীতলতা, আর চারপাশে অন্ধকারে ঢাকা। দুর্গের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় বিভিন্ন প্রাচীন প্রতীক ও চিহ্ন, যা তন্ত্র সাধনার ইঙ্গিত দেয়। তারা খুঁজতে খুঁজতে এক গোপন কক্ষে পৌঁছে যায়, যেখানে কালীচরণ তার আত্মার অংশ লুকিয়ে রেখেছিলেন। গোপন কক্ষে প্রবেশ করার পর রাকেশ ও সমীর অনুভব করে এক তীব্র শক্তির প্রবাহ। কক্ষের কেন্দ্রে একটি প্রাচীন মূর্তি, যা কালীচরণকে নির্দেশ করে। হঠাৎ করেই মূর্তি থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং কালীচরণ প্রেতাত্মার আকারে উপস্থিত হয়। রাকেশ ও সমীর বুঝতে পারে যে তাদের চূড়ান্ত লড়াই শুরু হয়েছে। তারা নিজেদের সাহস সঞ্চয় করে এবং প্রাচীন মন্ত্র উচ্চারণ শুরু করে। কালীচরণ তাদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। রাকেশ ও সমীরের মন্ত্র উচ্চারণের সাথে সাথে কালীচরণ দুর্বল হতে শুরু করে। অবশেষে এক তীব্র চিৎকারের সাথে তার প্রেতাত্মা ধ্বংস হয়ে যায় এবং মূর্তি ভেঙে পড়ে। দুর্গের চারপাশে শান্তি ফিরে আসে, আর তাদের মনে হয় এক ভার মুক্ত হয়েছে। তারা বুঝতে পারে যে কালীচরণ এবং তার বইগুলোর অভিশাপ শেষ হয়েছে। দুর্গ থেকে বেরিয়ে তারা নিজ নিজ জীবনে ফিরে যায়, কিন্তু তাদের এই অভিজ্ঞতা তাদের জীবনকে চিরকাল বদলে দেয়। অভিশপ্ত বই, কালোছায়া।